আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। এই যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অস্থির হয়েছে ট্রাম্প প্রশাসন, তারও একটা কারণ, তারা মনে করে যে এই অঞ্চল যদি ইসলামী উগ্রবাদের শিকার হয়, যদি চরমপন্থার মধ্যে পড়ে যায়, তাহলে তাদের যে বাণিজ্য সুবিধা বা তারা বঙ্গোপসাগর সহ নানা জায়গায় যেসব বাণিজ্যিক এবং নিরাপত্তার স্বার্থকে অনেকদিন আগে থেকে টার্গেট করে রেখেছে, নিশানা করে রেখেছে, সেগুলো একটা ব্যাপক অস্থিতিশীলতার মধ্যে পড়বে। কাজে ট্রাম্প প্রশাসন আবার সবসময় চেয়ে এসেছে যে স্থিতিশীল সরকার, স্থিতিশীল রাজনীতি এবং তাদের ব্যবসা বাণিজ্যের অবাধ সুযোগ। বাংলাদেশে নির্বাচনের আগে বরাবরের মতোই মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত তৎপর এবং চঞ্চল হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিনিধিদের যেমন তারা বাংলাদেশে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন, সরকারের কর্তা ব্যক্তি এবং নির্বাচনের অংশীদার পক্ষগুলোর সঙ্গে নানা আলাপ আলোচনায়, তেমনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মতো কর্মকর্তাকে ওয়াশিংটন ডেকে নিয়ে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করিয়ে বার্তা পাঠানো হচ্ছে বাংলাদেশে। আবার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের টেলি বৈঠক চলছে। সে কথাটিও এর আগে বলছিলাম যে এমনকি নয়া দিল্লিতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কারো কারো সঙ্গে এবং দিল্লি সহ দেশে বিদেশের বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হচ্ছে, টেলি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, মূলত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার প্রসঙ্গে। এই যে টেলি বৈঠকে ট্রাম্প প্রশাসন কতটা তৎপর তার একটা নমুনা মেলে যে শুক্রবার তারা বাংলাদেশের দুটো রাজনৈতিক দলের প্রধান নেতার সঙ্গে টেলি বৈঠক করেছে। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য বিষয়ক শীর্ষ প্রতিনিধিদের একজন জেমিসন গ্রিয়ার, তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও। বৈঠক কি শুধুই এই দুই পক্ষের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে, নাকি ট্রাম্প প্রশাসন রাজনৈতিক পক্ষ বলতে গত কয়েক মাস ধরেই ক্রমাগতভাবে যে তিন পক্ষের সঙ্গে বাংলাদেশে আলোচনা চালিয়ে আসছে, অর্থাৎ আওয়ামী লীগ পক্ষকেও অন্তর্ভুক্ত করে এ আলাপ করেছে, সে প্রসঙ্গে আলোচনায় আসব। তবে তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার গুরুত্বপূর্ণ টেলি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বিএনপির মিডিয়া সেলের তরফে ফেসবুকে এই স্ট্যাটাস দেওয়া হয় এবং সেখানে জানানো হয়, মানবজমিন পত্রিকার খবরে দেখছি শুক্রবার সকাল 9টায় এই টেলি বৈঠকটি অনুষ্ঠিত হয়। যে শীর্ষ কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের তরফে তারেক রহমানের সঙ্গে টেলি বৈঠক করেন তিনি হচ্ছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার। আধা ঘন্টার ওই বৈঠকের শুরুটা ছিল নাটকীয়। মানবজমিন লিখছে, ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয় আলোচনায় উঠে আসে। মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে, সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নাই। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই টেলি খবরের বৈঠকের খবর নিশ্চিত করেছেন মানবজমিনকে। এর খবর যেটা বলছিলাম বিএনপি মিডিয়া সেলের তরফে ফেসবুকেও দেওয়া হয়েছে। দেখেন, তারেক রহমান এই যে কবুল বলে দিলেন, মানে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জানতে চাইলেন সরকার যে আলোচনা আমাদের সঙ্গে করছেন তাতে আপনি সম্মত কিনা, এবং তারেক রহমান বললেন কবুল কবুল কবুল। এটা অনেকটা ওই যে বিদেশে প্রবাসী ব্যক্তির সঙ্গে কখনো দেখা সাক্ষাৎ ছাড়া দুজনের যে এক রকমের দুজনেই কবুল বলে বিয়েতে সম্মত হয়ে যান, একটা চুক্তিতে সম্মত হয়ে যান, ব্যাপারটাকে অনেকটা তার সঙ্গে তুলনা করা চলে। কারণ মনে রাখতে হবে, এই যে সরকারের সঙ্গে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের সঙ্গে মার্কিন সরকারের আসলে কি ধরনের বাণিজ্য নেগোসিয়েশন চলছে সেটা সরকার কাউকে জানায়নি।
জুন জুলাই মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন পাল্টা শুল্ক আরোপ করলো পৃথিবীর প্রায় সকল দেশের ওপর, বাংলাদেশের পাল্টা শুল্ক আরোপ গিয়ে ঠেকেছিল 35%। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন, বিভিন্ন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলাপ করলেন। সেই আলাপে তিনি কোনো ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দকে যুক্ত করেন নাই। অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার এই আলাপে অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি কিংবা দর কষাকষিতে অভিজ্ঞ কোনো পক্ষের সঙ্গে কোনো পরামর্শ না করে খলিলুর রহমান চলে যান ওয়াশিংটনে। সেখানে গিয়ে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে ফেরেন, সাফল্য নিয়ে আসেন। তিনি 35% পাল্টা শুল্ক যে আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন, সেটিকে 20% নামিয়ে আনেন। কিন্তু দেশে এসে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে চুক্তি হয়েছে, যে দর কষাকষি হয়েছে, তার একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। কাজেই কিসের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এক কথায় পাল্টা শুল্ক আরো 15% কমিয়ে দিয়েছে, সে কথা কখনো ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কোনো পক্ষকে জানাতে পারবে না। মানে আমরা জানতে পারি সরকার বোয়িং বিমান কিনবে এক বহর, আমরা জানতে পারি সরকার চড়া দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে, কিন্তু আমরা জানতে পারি না যে এর চেয়েও বড় কোন এগ্রিমেন্ট, কোন বাণিজ্য চুক্তি, কোন মানে দর কষাকষিতে কি বিনিময় করে এসেছেন খলিলুর রহমান, যা তিনি এসে বলেন যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অন্তর্ভুক্ত। এহেন নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়ে বিএনপি বা জামায়াতে ইসলামীকে সরকার কিছু জানিয়েছে ভাববার কারণ নাই। কারণ বিএনপি, জামায়াতে ইসলামী নানা সময় উদ্বেগ প্রকাশ করার পরেও বন্দরগুলো কি শর্তে বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে, এসব বিষয়ে যেমন ইউনূস সরকার কর্ণপাতও করে নাই কোনো রাজনৈতিক দলকে জানানোর বিষয়ে, তেমনি এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়েও কিচ্ছু জানায় নাই। কিন্তু এখন তারেক রহমানকে যখন ট্রাম্প প্রশাসনের ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফোন করেছেন, উনি সাথে সাথে বলেছেন যে সরকার যে নেগোসিয়েশন করেছে তাতেই আমাদের সম্মতি রয়েছে। জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এই জেমিসন গ্রিয়ার। তার মানে তারা কোনো একটি পক্ষকে, মানে বিএনপির তারেক রহমানকেই তারা প্রধানমন্ত্রী করতে চান তা না দেখে কোন পক্ষ নেগোসিয়েশনে কি দেবে সেটা একরকমের বিবেচনা করছে। কারণ বিশেষ করে একদম চোখের সামনে ভেনেজুয়েলার ঘটনা ঘটবার পর এটা পরিষ্কার যে মার্কিন প্রশাসনের, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আগ্রহের বিষয়, স্বার্থের বিষয়। মানে বাণিজ্য ছাড়া তাদের মাথায় কিছু নাই। এই যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অস্থির হয়েছে ট্রাম্প প্রশাসন, তারও একটা কারণ, তারা মনে করে যে এই অঞ্চল যদি ইসলামী উগ্রবাদের শিকার হয়, যদি চরমপন্থার মধ্যে পড়ে যায়, তাহলে তাদের যে বাণিজ্য সুবিধা বা তারা বঙ্গোপসাগর সহ নানা জায়গায় যেসব বাণিজ্যিক এবং নিরাপত্তার স্বার্থকে অনেকদিন আগে থেকে টার্গেট করে রেখেছে, নিশানা করে রেখেছে, সেগুলো একটা ব্যাপক অস্থিতিশীলতার মধ্যে পড়বে। কাজে ট্রাম্প প্রশাসন আবার সবসময় চেয়ে এসেছে যে স্থিতিশীল সরকার, স্থিতিশীল রাজনীতি এবং তাদের ব্যবসা বাণিজ্যের অবাধ সুযোগ। জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গেও কিন্তু যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার কথা বলেছেন। তাদের মধ্যে বৈঠকটা হয় শুক্রবার দুপুরে। জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সেই বিষয়টি জানানো হয়েছে। এই বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একা বসেন নাই, তিনি সেই বৈঠকে তার সঙ্গে যুক্ত করে নিয়েছিলেন জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমানকেও। এবং সেই পোস্ট থেকে জানা যায় যে জেমিসন গ্রিয়ারের সঙ্গে এর পাশাপাশি বৈঠকে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি, আর যেটা বলছিলাম আমিরের সঙ্গে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমানও। এখন সেই বৈঠকের শুরুতেই ডাক্তার শফিকুর রহমান একদিকে রাষ্ট্রদূত গ্রিয়ারকে ধন্যবাদ জানিয়েছেন যে তারা যে নিজ উদ্যোগে এমন একটা আলাপের উদ্যোগ নিয়েছেন, এবং তারপর তিনি পারস্পরিক শুল্ক
শুল্কহার সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের প্রতি তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বলেন যে রাষ্ট্রদূত গ্রিয়ার যে তাকে অবহিত করেছেন যে গত সপ্তাহেও তিনি ব্যক্তিগত উদ্যোগে, এই জেমিসন গ্রিয়ার ব্যক্তিগত উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পারস্পরিক শুল্কহার বিষয়ে আলোচনা করেছেন ডাক্তার শফিকুর রহমান, সেজন্য তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মানে এখানেও এই একই ঘটনা ঘটলো। ডাক্তার শফিকুর রহমান বললেন যে শুল্কহার বিষয়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে যা আলোচনা চালিয়েছে, এমনকি গত সপ্তাহেও তিনি সেখানে ছিলেন, সেখানে আরেক দফা এই বিষয়ে আলোচনা হওয়ার কথা, যা দিয়েছেন নন ডিসক্লোজার এগ্রিমেন্টে দিয়েছেন, তারা কিচ্ছু জানেন না। কিন্তু জামায়াতের আমিরও বললেন কবুল কবুল কবুল, তিনিও রাজি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউনূস সরকার ঠিক যা দিচ্ছে সেটাই দিয়ে যেতে তারাও সম্মত। তবে জামায়াতের আমির অন্তত কিছু হোমওয়ার্ক করেছিলেন এবং তারা যে দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জেনে শুনে আলাপে বসে আলোচনা এগিয়ে নিতে চেয়েছেন, এটা অন্তত একরকম প্রমাণ করতে চেয়েছেন তাদের ভেরিফাইড ফেসবুক পোস্টে। এবং সে কারণে সেখানে দেখবেন ডাক্তার শফিকুর রহমান বলছেন পারস্পরিক শুল্ক চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক ও বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য দৃঢ় ও শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। কিন্তু মনে করিয়ে দেই, ডাক্তার শফিকুর রহমান কেন বাংলাদেশের কেউ জানেন না ওই দ্বিপাক্ষিক চুক্তিতে খলিলুর রহমান কি শর্ত দিয়ে এসেছেন। জামায়াত আমির এছাড়াও বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করে তবে তার দল এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো গভীর করতে আন্তরিকভাবে কাজ করবে। এখন ট্রাম্প প্রশাসন যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, স্থিতিশীল সরকার, এসব কারণে তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ওই প্রশাসনের এবং যারা কিনা এই দক্ষিণ মধ্য এশিয়ার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করেন, সেই কর্মকর্তারা যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে নানা পর্যায়ে আলাপ করছেন কিংবা ইউনূস সরকারের ওপর চাপ প্রয়োগ করছেন, নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাছ থেকেও এমন একটা ইতিবাচক মনোভাব আশা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে। এখন দেখেন 2024-এ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে এর আগে কয়েক বছর ধরে ব্যাপক বিনিয়োগ করে গেছে, এমনকি ট্রাম্প নিজে এসেও বলেছেন যে ইউএসএআইডির মাধ্যমেও কত মিলিয়ন ডলার বাংলাদেশের বিভিন্ন সংগঠনকে শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য বিনিয়োগ করা হয়েছে, কিংবা পিটার হাসের যে চঞ্চলতা, ওগুলো মাথায় রাখলে ওই যে শেখ হাসিনা বারবার বলতেন যে তিনি যদি বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি স্থাপন করতে দিতেন কিংবা পুরো বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের কাজগুলো মার্কিন কোম্পানিগুলোকে দিয়ে দিতে রাজি হতেন, তাহলে তার ক্ষমতায় থাকা সুবিধা হতো এবং তাকে ক্ষমতাচ্যুত হতে হতো না। মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকারও এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের যে অগ্রাধিকার, সে বিষয়ে আপনি যদি ইন্টারনেটেই সার্চ করেন স্পষ্টভাবে দেখবেন, একদিকে তারা যেমন এই পুরো অঞ্চলে চীনের প্রভাব কমিয়ে আনতে ভারতকে তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করে, অন্যদিকে তারা মনে করে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করা না গেলে এই ভারত মহাসাগর অঞ্চলকে কখনো তারা চীনের প্রভাব বলয় মুক্ত করে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে পারবে না। 2024-এর নির্বাচনটার আগেও আওয়ামী লীগ প্রায় কথা দিয়ে ফেলেছিল যে মার্কিন কোম্পানি এক্সন মোবিল, যারা কিনা যে বঙ্গোপসাগরের 26টি ব্লক, মানে আওয়ামী লীগ সরকার যে 26টি ব্লক নির্ধারণ করেছিল তেল গ্যাস অনুসন্ধানে, 26টি ব্লকেই তারাই অনুসন্ধান করবে, তারাই তেল গ্যাস আহরণ করবে, এই প্রস্তাব নিয়ে তারা কিন্তু তখন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছিল এবং মার্কিন সরকার ধারণা করছিল যে অমন একটা দুর্বল নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার হয়তোবা মার্কিন কোম্পানিকে ওই পুরো বঙ্গোপসাগরে এই তেল গ্যাস আহরণ এবং অনুসন্ধানের দায়িত্ব দিয়ে দিতে রাজি হয়ে যাবে।
কিন্তু 2024-এর নির্বাচনটা সেরে ফেলার পর 2024-এর মাঝামাঝি থেকে আওয়ামী লীগ সরকার আবারও একটা বৈশ্বিক দরপত্র আহ্বান করে বসে এবং পরিষ্কার করে যে তারা কিছুতেই একটি দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, যারা কিনা এই তেল গ্যাস আহরণের নামে জায়গায় জায়গায় সমুদ্রের বিভিন্ন দেশের সমুদ্র সীমায় নজরদারি প্রতিষ্ঠা করে, নিরাপত্তা প্রতিরক্ষা কৌশলের দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে, এমন একটি দেশকে তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দিতে প্রস্তুত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গেও নিশ্চিতভাবেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার ক্ষেত্রেও এখনো আলাপ আলোচনা চালিয়ে যেতে হচ্ছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পক্ষগুলো এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যখন যে কোনো কিছু দিয়ে দিতে প্রস্তুত, বিশেষভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারই যখন বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক দলগুলোর জন্যও এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যে কোনো কিছু দিয়ে দিতে তাদেরকে প্রস্তুত থাকতে হবে, তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের যত আলাপ, সে আলাপেও এই বাণিজ্য সুবিধার বিষয়গুলো আলোচিত হচ্ছে, তা একরকম নিশ্চিত। আওয়ামী লীগকে সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হলে তাদেরকেও কোনো কোনো বিষয়ে কবুল 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 বলতে একরকমের রাজি হতে হবে, না হলে দেশে ফেরার পথটা নিশ্চিতভাবেই আরো সংকুল হয়ে থাকবে আওয়ামী লীগের জন্যে। আওয়ামী লীগকে কি বিদেশিরা ফেরাচ্ছে? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দুদিন পর পর একটা করে শোরগোল ওঠে যে আওয়ামী লীগ কি মনে হয় কূটনৈতিক তৎপরতা বা বিদেশিরাই ফেরাচ্ছে, এমন আলাপ আলোচনা বিভিন্ন ফোরামে, বিভিন্ন গণমাধ্যম, এমনকি সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়। এই যে 3 দিন আগে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন দুজন শীর্ষ কূটনীতিক, সাবেক কূটনীতিক, তারা কিন্তু বর্তমান নয়, এবং তাদেরকে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি। না, তারা এই মুহূর্তে চাকরিতে নেই। তারা এক সময় ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে যখন ক্ষমতায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন তারা চাকরিতে ছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স টেন গত মঙ্গলবার 13 জানুয়ারি, আজকে আমরা 16 জানুয়ারি কথা বলছি, গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাতের বিভিন্ন আলাপ প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগ প্রশ্ন করেন যে আওয়ামী লীগের আসলে কি হবে, আওয়ামী লীগকে আপনারা বাদ রেখে নির্বাচন করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তখন বলেছেন যে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে তাহলে রিকনসিলিয়েশন সম্ভব, এতটুকুই। কিন্তু এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নাই, পরবর্তীতে রিকনসিলিয়েশন সম্ভব, এমনটা ডক্টর ইউনূস বলেছেন। কিন্তু এখন যে নির্বাচনটা হতে দেবে বা হতে দিচ্ছে, আওয়ামী লীগের জন্য এটি একটা খারাপ কাজ হচ্ছে। তবে আওয়ামী লীগ কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, এবং নির্বাচনের দিন তো বটেই যে আওয়ামী লীগ খুব বড় ধরনের একটা কর্মসূচি ডেকে দেবে নির্বাচনের আগে পরে, এটি নিশ্চিত। কারণ আওয়ামী লীগ যেহেতু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তবে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন কখনোই বর্জন করেনি। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও বলেছেন যে বিএনপি যেমন নির্বাচন বর্জন করেছে অতীতে, আওয়ামী লীগ আমরা নির্বাচন করতে চাই, কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। তো আলটিমেটলি শেষ পর্যন্ত আজকে 16 তারিখ, আর মাত্র নির্বাচনের অনেক ফর্মালিটিজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আগামী 22 তারিখ থেকে নির্বাচনের প্রচার শুরু হয়ে গেলে নির্বাচন যে হয়ে যাবে, প্রচারের আগ পর্যন্ত যদি মনে হয় যে নির্বাচনটা বানচাল হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে বানচাল হয়ে যাওয়ার কোনো বাস্তবতা নাই। আপনি বিদেশি কূটনীতিক বলুন, এ বলুন, সে বলুন, ইউনূসকে ঠেকিয়ে দেবে নির্বাচন থেকে, কোনো কিছু না। আওয়ামী লীগের এই মুহূর্তে একমাত্র পথ খোলা আছে কঠোর আন্দোলন। এছাড়া এই যে কাজটা হচ্ছে, এটা আসলে অন্যায় কাজ হচ্ছে, একটা অবৈধ কাজ হচ্ছে। অতীতেও একতরফা নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের আমলে একতরফা নির্বাচন হয়েছে,
কিন্তু আওয়ামী লীগ কাউকে বলে নাই যে ভাই বিএনপি আপনারা নির্বাচন আসবেন না, কিন্তু আপনারা নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগকে বলা হচ্ছে যে ভাই আওয়ামী লীগ আপনারা নির্বাচনে আসতে পারবেন না, নির্বাচনে আসতে দেওয়া হবে না আপনাদেরকে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে। তো কাজে আওয়ামী লীগের উপর একটা চরম অন্যায় কাজ করা হচ্ছে। আওয়ামী লীগের এই মুহূর্তে যদি কেউ খোয়াবনামা দেখে বসে থাকেন এখনো যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন শেষ মুহূর্তে ঠেকে যাবে, এখনো সোশ্যাল মিডিয়ায় আলাপ আলোচনা এমনটা শোনা যায়, তাহলে আপনি খোয়াবনামার মধ্যেই থাকতে থাকুন, খোয়াব দেখতেই থাকুন। নির্বাচন হয়ে যাবে, জামাত ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় গিয়ে বহু ধরনের ক্ষতির কাজ হবে বাংলাদেশে। আগাম বলে রাখছি যে আমাদেরকে হয়তো আমাদের জীবদ্দশায়, আমাদের পূর্বপুরুষের জীবদ্দশায় আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা দেখিনি। মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, কিন্তু আজকে হয়তো আমাদের জীবদ্দশায় এবার দেখতে হবে যে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি যেমন পাকিস্তান পীড়িত এই মধ্যে তো আছেই, পাকিস্তান পীড়িতটা আরো বাড়বে। পাকিস্তান পীড়িতটা এটা কিন্তু পাকিস্তান পন্থীদেরই আগাম নির্বাচিত সরকারের একটা আগাম প্রভাব। নির্বাচিত সরকার এলে ভয়ঙ্কর পরিস্থিতি ঘটবে। পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হবে, আপনি লিখে রাখুন, মিলিয়ে নেবেন। যদি ওই নির্বাচিত সরকারটা 3 মাসও সময় পায়, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি হবে এবং আরো অনেক কিছু হতে পারে। আমাদের জাতীয় সঙ্গীতে আঘাত আসতে পারে, জাতীয় পতাকায় আঘাত আসতে পারে, অনেক কিছুতে আঘাত আসতে পারে যদি জামাত ক্ষমতায় বসে যায়। আর বিএনপি ক্ষমতায় বসলে বিএনপির পেছনে যেহেতু অনেক কথা আছে, বিএনপি কার পৃষ্ঠপোষকতায়, কিসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এসছে, তারেক রহমান এসছেন মানে বিএনপি বাংলাদেশে এসছে, এটাই মনে করতে হবে। তো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো ওই ধরনের ঘটনা ঘটবে না যে পাকিস্তান ফেরিতে, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি কিংবা আমার জাতীয় সঙ্গীতকে বাদ দেওয়া, এই ধরনের ঘটনাগুলো বিএনপির হাত দিয়ে ঘটবে না। কারণ বিএনপির পেছনে কে আছে? ভারত সহ আন্তর্জাতিক বিশ্ব আছে যে বিএনপি আপাতত ক্ষমতায় যাবে। কিন্তু নির্বাচন যেভাবে ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা চলছে, আমি বিভিন্ন কন্টেন্টে বলছি বারবার, ভয়ঙ্কর পরিস্থিতি হতে যাচ্ছে এবং যা বোঝা যাচ্ছে, আমি আজকের একটি কন্টেন্টেই বলেছি যে একদম ছাত্র সংসদ নির্বাচনগুলোর মতোই একই ঘটনা ঘটানোর একটা ব্লুপ্রিন্ট রেডি। এই ব্লুপ্রিন্টটা বাস্তবায়ন করা হবে। কাজে আওয়ামী লীগের সামনে এই মুহূর্তে কে ক্ষমতায় বসায় দিল, কে ক্ষমতায় বসায় দেবে, কে কূটনৈতিক তৎপরতা চালাবে, এগুলো ভাবার আর কোনো সময় নেই। আওয়ামী লীগের এত অপরচুনিটি আছে, এত সুযোগ আছে, জাস্ট একটু সংগঠিত হয়ে যদি মাঠে নামে। আজকে মনে পড়ে যায় আপনাদের কোথায় সম্রাট, আপনাদের কোথায় জাহাঙ্গীর, আপনাদের কোথায় ওসমান, সম্রাট জাহাঙ্গীর ওসমান, মুঘল বংশের সম্রাট জাহাঙ্গীর ওসমানের মতো বলতে হয়। তারা কি ক্ষমতায় থাকতেই কি আপনাদের পেশি শক্তি প্রদর্শন করতে পারে? ক্ষমতার বাইরে যখন থাকা হয় তখন কি তারা পেশি শক্তি প্রদর্শন করতে পারে না, আন্দোলন করতে পারে না, সংগ্রাম করতে পারে না? এই মুহূর্তে আওয়ামী লীগের অপশন একটি, আন্দোলন সংগ্রাম ছাড়া এই নির্বাচনকে ঠেকিয়ে দেওয়া কিংবা আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন যে হচ্ছে, এই অত্যাচার নির্যাতন ঠেকিয়ে দেওয়া অসম্ভব। আমি বারবার বলছি আওয়ামী লীগের জন্য প্রেক্ষাপট রেডি। বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে 1.5 বছরের এই ইউনূস শাসনে। সামনে যে শাসন আসবে, সেই শাসন যে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করবে, সেটিও বাংলাদেশের জনগণ মনে করছে না। বাংলাদেশের বেশিরভাগ জনগণ মনে করছে আমরা আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলামটাকে আওয়ামী লীগ কেন ক্যাচ করতে পারছে না? এখনই সংগঠিত হয়ে সাংগঠনিক কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে একদম উপজেলা পর্যায় পর্যন্ত কমিটিগুলো যদি একটু গুছিয়ে, একটু সক্রিয় হয়ে মাঠে নামে, আওয়ামী লীগের জয় নয়, আওয়ামী লীগের আন্দোলনের জয়টা নিশ্চিত। এখন একমাত্র পথ খোলা আছে, আওয়ামী লীগের সেই লগি বৈঠার পথে নামতে হবে। ধরুন এর মধ্যে আগামী মাত্র 3 সপ্তাহ আছে, 3 সপ্তাহের মধ্যে আপনি লগি বৈঠা নিয়ে কিছু করতে পারলেন না, এর অর্থ এই নয় আপনার সব শেষ হয়ে গেল। নির্বাচনটা হয়ে গেল মানে সব ঠান্ডা হয়ে গেল তা নয়।
3 সপ্তাহের মধ্যে না করতে পারুন, 3 মাসের মধ্যে করুন, কিন্তু সংগঠিত হন। সংগঠিত হতে হবে। সংগঠিত হয়ে আন্দোলন ছাড়া আওয়ামী লীগের কোনো উপায় নেই। এই মুহূর্তে আন্দোলনই আওয়ামী লীগের মুক্তির একমাত্র উপায়। আমরা আশা করব, আমরা প্রত্যাশা করব যে আমরা আগেই ভালো ছিলাম, সেই ভালোটাকে আওয়ামী লীগ পিক করবে। এছাড়া বাংলাদেশের জন্য সামনে বড় দুঃখ আছে, আওয়ামী লীগের জন্য তো অবশ্যই আছে। আমরা দেখতে থাকি যে আওয়ামী লীগ আসলে কি করছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।